নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটার মধ্যে কতগুলো টপিক, ছোট ছোট বিষয় আমি বলবো, যে বিষয়গুলি সাধারণত 8 থেকে 80 এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও কাজে লাগবে। এবং তার মধ্যে একটি টপিক একটু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার আছে। তা যে টপিকগুলো আজকে আমি আলোচনা করব, তার মধ্যে প্রথম যে টপিকটা হলো সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, দ্বিতীয়টা হচ্ছে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, তৃতীয় টপিকটা হচ্ছে গিয়ে অ্যালকোহল ইনটেক করার পরে সাডেনলি আমাদের ব্রেনের মধ্যে কী এফেক্ট পড়ে, এবং চতুর্থত হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় ঘুম আসে না, ঘুম না আসার কারণ। ঠিক আছে, তা ছোটো ছোটো করে এই বিষয়গুলোকে উপস্থাপিত করব। তার মধ্যে যেটা একটু এক্সেপশনাল টপিক, সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। সেটা মেডিকেল স্টুডেন্টদের পড়ানো হয়, 11-12 স্টুডেন্টরাও পড়েন, এবং মাধ্যমিকেও অল্প বিস্তর বলা হয়, সেটা নিয়ে একটু বলে দিই। তারপরে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, এবং তারপরে হচ্ছে সাডেনলি অ্যালকোহল এফেক্ট ইন আওয়ার ব্রেন, এবং সর্বশেষে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিডিকনেস। তা প্রথমে শুরু করি ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম সম্পর্কে বলতে গেলে বলি, দেখবেন এটা ভারতবর্ষের মধ্যে প্রতি 800 থেকে 1000-এর মধ্যে একজন কি 1 থেকে 4 জনের মধ্যে এই কেসটা ঘটে। তা সাধারণত দেখবেন কিছু কিছু পরিবারের ক্ষেত্রে নিউবর্ন বেবি বা সন্তান জন্মগ্রহণ করার পর সেই সন্তানদের আর 5টা সাধারণ সন্তানের থেকে একটু আলাদা টাইপের হয়। যেমন ধরুন, সন্তানের চোখের পাতার ওপরে এক ধরনের ভাঁজ থাকে, যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় এপিক্যান্থিক ভাঁজ। সন্তানের বা শিশুটির মস্তিষ্কটা তার দেহের তুলনায় অনেক বড় হয়। থার্ড হচ্ছে গিয়ে শিশুটির মুখ থেকে সবসময় স্যালাইভা বা লালা নিঃসরিত হয়, মুভমেন্টটা কম করতে পারে, ম্যাক্সিমাম সময় অসুস্থ হয়ে থাকে। এই ধরনের সিমটমগ্রস্ত যে শিশুগুলি জন্মায়, এই ধরনের শিশুগুলি সাধারণত একটি রোগে আক্রান্ত হয়, সেই রোগটির নাম হচ্ছে ডাউন সিনড্রোম। তা ডাউন সিনড্রোম জিনিসটা কি? ডাউন সিনড্রোম হলো ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে এই রোগটা ঘটে। সাধারণত সেক্স ডিটারমিনেশন বলার সময় আমি আলোচনা করেছিলাম যে পিতামাতার শরীর থেকে যে গ্যামেটগুলো আসে, সেগুলো হয়ে সুস্থ সন্তান জন্মানোর ক্ষেত্রে ছেলেদের পুত্র সন্তানের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n=46 প্লাস XX, এটা মেয়েদের ক্ষেত্রে, এবং 2n=46 যেখানে 44A প্লাস XY ছেলেদের ক্ষেত্রে। এগুলো নর্মাল ক্ষেত্রে বলা যেত, কিন্তু যখন মাতার দেহের মধ্যে স্পাম ওভামকে ইনজেক্ট করার পরে সেখানে যখন ক্রোমোজোমের বিনিময় ঘটে, তাহলে 23 জোড়া অর্থাৎ 46টা ক্রোমোজোমের মধ্যে 21তম ক্রোমোজোমের মধ্যে যখন গ্যামেটগুলো সমানভাবে বিভাজিত না হয়ে মাতার ডিম্বাণুর মধ্যেই এককভাবে 3টি ক্রোমোজোম চলে আসে, সেই সময় এই ধরনের ঘটনার সৃষ্টি হয়। তাহলে ডাউন সিনড্রোম হলো কি না, 21তম ক্রোমোজোমের ট্রাইজমি। মাতার দেহের মধ্যে ডিম্বাংশে 21তম ক্রোমোজোমটা সমানভাবে ভাগ না হয়, যদি একইভাবে চলে আসে, এরকম একটা ত্রুটিযুক্ত বা 3টে ক্রোমোজোমযুক্ত গ্যামেটের সঙ্গে বা ডিম্বাণুর সঙ্গে যখন বিপরীত দিকে বাবার একটি সুস্থ এবং ত্রুটিমুক্ত কুক্কাণু বা গ্যামেটের মিলন হয়, তার ফলে যে সন্তানটা তৈরি, যে গ্যামেটটা তৈরি হয়, জাইগোটটা তৈরি হয়, এবং এর থেকে যে সন্তানটা সৃষ্টি হয়, সেই সন্তানটাই হচ্ছে গিয়ে আপনার ডাউন সিনড্রোম রোগগ্রস্ত সন্তান, বা এই ধরনের সন্তানের ক্ষেত্রে ডাউন সিনড্রোম দেখা যাবে। সাধারণত 95% ক্ষেত্রে ডাউন সিনড্রোমটা হওয়ার কারণ হচ্ছে 21তম ক্রোমোজোমের ট্রাইজমি। 4% ক্ষেত্রে দেখা যায় 15তম ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ফলে এই ঘটনাটা ঘটে, এবং 1% ক্ষেত্রে দেখা যায় একটি ক্রোমোজোমের উপর অপর একটি ক্রোমোজোমের অবস্থানের ফলে এই ঘটনা ঘটে। তাহলে ওভারঅল ডাউন সিনড্রোম ব্যাপারটা হচ্ছে 21তম ক্রোমোজোমের ট্রাইজমি, ক্রোমোজোমের নট ডিসজাংশনের ফলে এই ধরনের সমস্যাটা হয়। এবং এটা যেহেতু একদমই জেনেটিক্যাল ডিসঅর্ডার, সেক্ষেত্রে এটার সলিউশন বলতে সেরকম কিছু নেই। যখনই এই ধরনের কোনো একটা সিচুয়েশান বা জন্মগ্রহণ করবে, অবশ্যই ডাক্তারের অবজারভেশনে এসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে সন্তানটির ব্রেনটা বা জীবনটি অগ্রসর হবে, এবং সেখানে ডাক্তারের অবজারভেশন ওষুধ তো থাকবেই, এবং কী ধরনের ওষুধ দেওয়া হবে বা কী দেওয়া হবে সেটা একান্তই ডাক্তারবাবুর নির্দেশে সংগঠিত হয়। তাহলে ওভারঅল ডাউন সিনড্রোম ব্যাপারটা সম্পর্কে আমরা বললাম, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এবং 800 থেকে 1000টি শিশুর মধ্যে ভারতে 1 থেকে 5 জনের মধ্যে এই ঘটনাটা ঘটতে থাকে। এটা ক্রোমোজোমের একটা নন ডিসজাংশনের
ফল, ক্রোমোজোমের নন ডিসজাংশন ডিসঅর্ডার, যেটা মাতার শরীর থেকে গ্যামেট গ্রহণকালে 21তম ক্রোমোজোমটা 46টা ক্রোমোজোমের মধ্যে 21তম ক্রোমোজোমটা সমানভাবে বিভাজিত না হয়ে মাতার শরীরের মধ্যেই 3টে ক্রোমোজোম চলে আসে, তো এই জন্য ট্রাইজোমি কথাটা বলা হচ্ছে। তাহলে ডাউন সিনড্রোম সম্পর্কে আমাদের ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যতটা সহজভাবে ব্যাপারটা আমি বললাম, অতটা সহজ নয়। এবার পরবর্তী টপিকে আমি আসছি, দ্যাট ইজ যেটা আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের সাথেই সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে লো ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশার। তাই লো ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার মানে এগুলো হাইপার টেনশন বা হাইপোটেনশন। তাই লো ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার বলতে গেলে সবার আগে আমাদের বুঝতে হবে ব্লাড প্রেশারটা কি, ব্লাড প্রেশারটা কীরকম, কেন হয়, ব্লাড প্রেশার হলে কি হয়, ব্লাড প্রেশার ঠিকঠাক রাখার উপায়টা কী। সাধারণত এই জিনিসগুলো আমরা সারাদিন মানে জন্মের পর থেকে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা এই জিনিসটাকে নিয়ে লড়াই করে থাকি যারা এই ধরনের রোগে ভোগেন। তা প্রথমে প্রেশার জিনিসটা কি, প্রেশার হচ্ছে গিয়ে রক্তবাহের মধ্যে দিয়ে, রক্তবাহ সে ধমনী হতে পারে, শিরা হতে পারে, রক্তবাহের গাত্রের মধ্যে দিয়ে প্রবাহমান রক্তবাহের গাত্রে একটু ভালোভাবে বললে রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহমান রক্তবাহের গাত্রে লম্বভাবে যে চাপটা প্রয়োগ করবে, দ্যাট ইজ ব্লাড প্রেশার। এবার ব্লাড প্রেশারটা কি আমরা কি বলেছিলাম, হৃৎপিণ্ডের দুটো অলিন্দ দুটো নিলয়। সাধারণত হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলা হয়, প্রসারণকে ডায়াস্টল বলা হয়। এবার চাপটা সাধারণত কত রকমের হয়, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টলিক প্রেশার, পালস প্রেশার, মিনস প্রেশার। সিস্টোলিক প্রেশার কি না, নিলয়ের সর্বাধিক সংকোচনের ফলে যে চাপটা প্রয়োগ করে রক্তবাহের ক্ষেত্রে, দ্যাট ইজ সিস্টোলিক প্রেশার। নিলয়ের প্রসারণের ফলে সর্বনিম্ন যে চাপটা রক্তবাহের গাত্রে পড়ে সেটা হচ্ছে ডায়াস্টলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টলিক প্রেশারকে বিয়োগ করলে এবং অন্তর্ফলকে বলা হয় পালস প্রেশার। আর ডায়াস্টলিক প্রেশার এবং পালস প্রেশারের যোগফলের 1/3 বলা হয় মিন প্রেশার। এই 4 রকমের প্রেশার সাধারণত আমাদের শরীরের মধ্যে থাকে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে সিস্টোলিক প্রেশার, সেটা সিস্টোলিক প্রেশার ডায়াস্টলিক প্রেশার অ্যাকচুয়ালি কী বোঝায়। সিস্টোলিক প্রেশার মানে হচ্ছে সিস্টোলিক প্রেশার দিয়ে বোঝা যায় হৃৎপিণ্ড আমাদের শরীরের হৃৎপিণ্ড কতটা চাপের বিরুদ্ধে কাজ করতে পারে এবং ধমনীগাত্র বা শিরাগাত্র কতটা চাপ সহ্য করার ক্ষমতা রাখে, ঠিক আছে। আর ডায়াস্টলিক প্রেশার হচ্ছে গিয়ে প্রান্তীয় বাধাগুলোকে অতিক্রম করতে সহায়তা করে। নর্মালি সিস্টোলিক চাপ কত আছে আমাদের শরীরের মধ্যে না, 120 থেকে 125 মধ্যে +-10 mmHg। আচ্ছা, আর ডায়াস্টলিক প্রেশার হচ্ছে কত, 70 থেকে 90 mmHg +-15। এটা বয়স ভেদে +-10 মানে বয়স ভেদে 10% বাড়ে বা কমে। তাহলে এইটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, ডায়াস্টলিক প্রেশার, পালস প্রেশার, মিনস প্রেশার। ডাক্তারবাবুরা হাতে পালস প্রেশার যেটা মাপেন সাধারণত 40 mmHg হয়, যেটা ডায়াস্টলিক প্রেশার আর সিস্টোলিক প্রেশারে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টলিক প্রেশারের অন্তর্ফল। তাহলে স্ট্যান্ডার্ড প্যারামিটার হচ্ছে 120/80 যেটাকে বলি, সেটা স্ট্যান্ডার্ড প্যারামিটার। সিস্টোলিক প্রেশার বাই ডায়াস্টলিক প্রেশার এর অন্তর্ফলটাই হচ্ছে গিয়ে আপনার পালস প্রেশার। এবার হাই ব্লাড প্রেশার কনসেপ্টটা কখন আসছে, যখন সিস্টোলিক প্রেশারের পরিমাণ 150 মিলিমিটার এইচজির থেকে বেশি এবং ডায়াস্টলিক প্রেশারের পরিমাণ 100 মিলিমিটার পার এইচজির থেকে বেশি হয়, তখন সেই ধরনের প্রেশারটাকে হাই ব্লাড প্রেশার হিসেবে গণ্য করা হয়। আর লো ব্লাড প্রেশার কখন, যখন সিস্টোলিক প্রেশারের পরিমাণ 100 mmHg এর কম আর ডায়াস্টলিক প্রেশারের পরিমাণ 50 mm/g এর পরিমাণ এইচজির থেকে কম হয়, তখন তাকে কি বলা হয়, লো প্রেশার হিসেবে গণ্য করা হয়। এবার হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশারটা হচ্ছে কেন, কারণটা কি, সাধারণত ব্লাড প্রেশারটা কতগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। একটা হচ্ছে সেক্স, ছেলে না মেয়ে। 2 হচ্ছে বডি সারফেস এরিয়া, তার দেহতলের ক্ষেত্রফলটা কত। 3 হচ্ছে গিয়ে সে কী ধরনের খাদ্যাভ্যাস করছে, মানে কী ধরনের খাবার খাচ্ছে, আয়রন জাতীয় কন্টেন্ট বেশি খাচ্ছে কি না, ঠিক আছে। তাহলে এজ, সেক্স, বডি সারফেস এরিয়া, তারা সে কী ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করছে, তার উপরে সোডিয়াম কন্টেন্ট কোনো খাবার খাচ্ছে কি না সের উপর নির্ভর করে। এবার হচ্ছে ব্লাড প্রেশারটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশারের মধ্যে মেন একটা যতগুলো আমি কারণ বললাম, প্রথম হচ্ছে এজ, তারপর হচ্ছে সেক্স, তারপর হচ্ছে বডি সারফেস এরিয়া, আর এক আমি বলেছি খাদ্যাভ্যাস, মানে সে
খাচ্ছে, কী ধরনের খাবার খাচ্ছে, কী জাতীয় খাবার খাচ্ছে সেটা। এবং এর মধ্যে একটা কন্টেন্ট আছে, দ্যাট ইজ সল্ট, মানে নুন। আমি যখন সুগার নিয়ে ভিডিওটা করেছিলাম একটা ভিডিও, তখন আমি বলেছিলাম চিনি আমাদের শরীরের পক্ষে খুবই বিষাক্ত জিনিস। সেরকম প্রেশারের ক্ষেত্রে, হাই প্রেশারের ক্ষেত্রে নুন হচ্ছে খুবই মানে মারাত্মক জিনিস। এবার এই নুনটা কীভাবে ক্ষতি করে, প্রেশারের তো অনেক রকম কারণ আছে, সেগুলো আমি বললাম। খাদ্যাভ্যাসের মধ্যে একটা কন্টেন্ট আছে কি নুন। এই নুনটা কীভাবে প্রেশারটাকে ইনক্রিজ করতে পারে তার একটা সংক্ষেপে আমি ব্যাপারটা বলছি। আমাদের কিডনির ওপর একটা সেল থাকে যার নাম হচ্ছে জেজি সেল, জাক্সটাগ্লোমেরুলার সেল। সেখান থেকে একটা হরমোন গঠিত হয়, দ্যাট ইজ রেনিন। সেখান থেকে রেনিন গঠিত হয়। রেনিনটা কখন হয়? যখন শরীরের মধ্যে সোডিয়াম আয়নের পরিমাণটা কমে যায়, তখন রেনিন গঠিত হয়ে আমাদের রক্তচাপটাকে বাড়ায়। এবার শুনুন, নর্মালি আমাদের শরীরের মধ্যে রেনিন ঠিকঠাক গঠিত হচ্ছে, সোডিয়ামটাও ঠিকঠাক আছে, প্রেশারটাও ঠিকঠাক আছে। এবার যদি কোনো ব্যক্তি অতিরিক্ত মাত্রায় নুন খায় বা অতিরিক্ত মাত্রায় তার মধ্যে সোডিয়াম কন্টেন্ট আছে, তাহলে সেটা কী করবে? যে মুহূর্তে সোডিয়ামের সংখ্যা শরীরের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তখন কি করবে সেই জিনিসটা? সেটা করবে হচ্ছে বিকে জেজি কোষ থেকে রেনিন ক্ষরণ করবে। রেনিন এটা একটা হরমোন। আর একটা রেনিন আছে, যেটা RENIN, রেনিন, সেটা হচ্ছে আবার উৎসেচক। আর এটা হচ্ছে RENIN, রেনিন। এই রেনিনটা হচ্ছে হরমোন হিসাবে ট্রিট হয়, যেটা বৃক্কের জেজি কোষ থেকে গঠিত হয় যখন সোডিয়ামের সংখ্যাটা শরীরের মধ্যে বেড়ে যায়। এই রেনিনটা কী করবে? রক্তের মধ্যে যে গামা 2 গ্লোবুলিন থাকে সেটাকে ডেকাপেপটাইড অ্যাঞ্জিওটেনসিনোজেন 1-এ পরিণত করে। এই ডেকাপেপটাইড অ্যাঞ্জিওটেনসিনোজেন 1টা পরবর্তী ক্ষেত্রে কনভার্টিং এনজাইমের মাধ্যমে অ্যাঞ্জিওটেনসিনোজেন 2-তে রূপান্তরিত হয়। আর এই অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 এর ক্ষমতা আছে সরাসরি রক্তবাহের গাত্রকে সংকুচিত করে, এবং যার ফলে রক্তচাপটা বেশি বৃদ্ধি পায়। এবার যত আপনি সোডিয়াম আয়নটা বা লবণটা বেশি খাবেন, তত কী হবে? বৃক্কের জেজি কোষ থেকে রেনিনটা খরতে হবে, তত কিনা অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 এর সংখ্যাটাও বাড়বে, সেটা রক্তবাহের গাত্রকে সংকুচিত করে রক্তচাপ বাড়াবে। এইবারে আরেকটা জিনিস বলে দিই, এটা নুন পার্টিকুলার কীভাবে রক্তচাপ বাড়ায় সেটা আমি বললাম। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের রক্তের যদি কন্টেন্টটাকে দেখি, জানবেন আমাদের শরীরে যা আছে তাই আমাদের রক্তের মধ্যে কী আছে না 55% প্লাজমা আছে আর 45% রক্তকণিকা আছে। প্লাজমার মধ্যে কী আছে? 90% জল আছে, বাদবাকিটা কঠিন পদার্থ আছে। এবার কঠিন পদার্থের মধ্যে কী থাকছে? অজৈব কন্টেন্ট থাকছে, জৈব কন্টেন্ট থাকবে। অজৈবের মধ্যে কী থাকছে? মানে ইনঅর্গানিক কন্টেন্ট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন আয়নগুলো থাকে। অর্গানিক কন্টেন্টের মধ্যে কী থাকছে? ইউরিয়া থাকছে, ইউরিক অ্যাসিড থাকছে, শর্করা থাকছে, প্লাজমা প্রোটিন থাকছে, ক্রিয়েটিনিন থাকছে, কোলেস্টেরল থাকছে, ইউরিয়া থাকছে, ইত্যাদি থাকছে। এবার একটা নির্দিষ্ট প্যারামিটারে থাকে, যেমন ধরুন গ্লুকোজ 80 থেকে 120 থাকবে, ইউরিয়া 25 থেকে 40 mg/dl থাকবে, ইউরিক অ্যাসিড ছেলেদের ক্ষেত্রে 1 থেকে 4, মেয়েদের ক্ষেত্রে 2 থেকে 5। এরকমভাবে বিভিন্ন কন্টেন্টে জিনিসগুলো থাকে, স্ট্যান্ডার্ড প্যারামিটার থাকে। এগুলোর বাড়া কমাতে রক্তের টেস্ট থেকে আমরা বুঝতে পারি আমাদের তার এগেনস্টে কী কী রোগ হয়েছে। আর যদি আমি কঠিন পদার্থের দিক থেকে যাই, রক্তকণিকার দিকে যাই, সেখানে আমি কী দেখব? কঠিন পদার্থের দিকে রক্তকণিকা থাকবে, RBC, WBC, প্লেটলেট, এবং WBCর মধ্যে কী থাকবে? গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এবং গ্র্যানুলোসাইডের মধ্যে থাকবে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইডের মধ্যে থাকবে বিলিম্ফোসাইট, বিলিম্ফোসাইডের মধ্যে থাকবে প্লাজমা সেল, মেমোরি সেল। লিম্ফোসাইডের মধ্যে থাকবে হেল্পার টি কোষ, সাপ্রেসার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, ন্যাচারাল কিলার সেল। এই হচ্ছে রক্তের কন্টেন্ট। এবার আমি কী বলেছিলাম? রক্তের মধ্যে 90% জল আছে। রক্তের মধ্যে যদি জলের পরিমাণ বাড়ে, তাহলে সেইটা কি বেশি পরিমাণে রক্তবাহের গাত্রকে চাপ দেবে, সেটাও কিন্তু ব্লাড প্রেশারের একটা বাড়ার অন্যতম কারণ। এবার ধরুন কোনো কারণে একটা ব্যক্তি প্রচুর পরিমাণে নুন খাচ্ছে, তার মধ্যে কী হচ্ছে? কিডনিতে সোডিয়াম আর জলের যে অনুপাতটা সেটা বৃদ্ধি পেয়ে কিডনির মধ্যে অতিরিক্ত জলকে ধরে রাখে, এবং যে অতিরিক্ত জলকে ধরে রাখার পরে রক্তের পরিমাণ বাড়ে, এবং সেই রক্তটা বাড়ানোর ফলে কী হচ্ছে? জলটা বাড়ানোর ফলে কী হচ্ছে? সেই রক্তবাহের গাত্রকে চাপ প্রয়োগ করছে। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রিজন ফর ইনক্রিজিং অফ হাই ব্লাড প্রেশার। ঠিক আছে? তাহলে হাই ব্লাড প্রেশারে কী করে হয়? তার ফলাফল কি? হাই ব্লাড প্রেশার, এবার রেজাল্ট, কনসিকুয়েশনটা কী, কনসিকুয়েন্স কী আছে? হাই ব্লাড প্রেশার যত বেশি হবে, কোনো একটা ব্যক্তির ব্রেন স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়বে, হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়বে, ইভেন রক্তবাহের যে গাত্রগুলো আছে, শিরা এবং ধমনী, সেগুলোর ওপর ক্ষতি হওয়ার প্রবণতা বাড়বে, গাত্রগুলোর ক্ষতি হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এই জিনিসটাকে কীভাবে কমাতে পারি? অবশ্যই ডাক্তারবাবুর মেডিসিন তো আছেই। এবার যেটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে গিয়ে
জল খাবার মানে সারাদিনে জলটা আমরা কী খাচ্ছি সেটা ব্যালেন্স করে খাওয়া, 1, 2 হচ্ছে লবণটা কম পরিমাণে খাওয়া, 3 হচ্ছে গিয়ে অ্যালকোহল অনেক সময় রক্তচাপকে বৃদ্ধিতে সহায়তা করে, বিভিন্ন ধরনের নেশার যে জিনিসগুলো থাকে সেগুলো কি প্রেশারকে ইনক্রিজ করতে থাকে, হাইপার টেনশন তো একটা বিশাল ফ্যাক্টর যেটা আর কি দুশ্চিন্তা, সেটা রক্তের চাপকে বাড়াতে সহায়তা করে, এবং মেন ব্যাপার হচ্ছে খাদ্যাভ্যাস, আমরা কী ধরনের খাবার খাচ্ছি সেটাও রক্তচাপকে বাড়াতে সহায়তা করে। তাহলে এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে হাই ব্লাড প্রেশারের কারণ, এক্সিকিউশন, রেজাল্ট, সলিউশন বললাম। লো ব্লাড প্রেশার মানে কি, যে কারণের জন্য হাই ব্লাড প্রেশার হয় তার ঠিক উল্টোটা হলে লো ব্লাড প্রেশার হবে। কারণ হাই ব্লাড প্রেশার মানে ব্লাডের মধ্যে রক্তের পরিমাণ কমে যাবে, অর্থাৎ ডিহাইড্রেট হয়ে যাবে শরীর। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে প্রেশারের, যে কোনো প্রেশারের ক্ষেত্রে সাধারণত কোনো লক্ষণ দেখা থাকে না। হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রেই বলুন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কোনো এর সিমটম পাবেন না, তারপরে একটা সময় পরে দেখবেন যে আপনার ঘাড়টা ব্যথা করছে, মাথাটা ঝিমঝিম করছে বা মাথাটা ঘুরছে। লো ব্লাড প্রেশারের সময় কী হয়, ঠিক উল্টো, লো ব্লাড প্রেশারের সময় মাথাটা ঝিমঝিম করে, ধরুন আপনি একভাবে কোথাও শুয়ে আছেন, হঠাৎ করে বিছনা থেকে যদি আপনি দাঁড়িয়ে পড়েন তাহলে দেখবেন আপনার মাথাটা একটু ঘুরে গেল, তখন কি প্রেশারটা আমাদের ফল করে, মানে আমার ব্রেনের সাথে অক্সিজেনটা ব্লাডটা যেতে সময় লাগে, প্রেশারটা একটু আমাদের ফল করে। দ্বিতীয় কথা, অতিরিক্ত মাত্রায় বিশ্রাম নিলেও অনেক সময় লো ব্লাড প্রেশার হয়। তৃতীয় কথা হচ্ছে গিয়ে আপনি যদি ওটা কী বলে ব্যায়ামটা ঠিকঠাক করে না করেন বা সেক্ষেত্রেও লো ব্লাড প্রেশার হয়। তা লো ব্লাড প্রেশারের একমাত্র সলিউশন হচ্ছে গিয়ে কি, আপনার ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করতে হবে, শরীরকে একটু খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, এবং অবভিয়াসলি লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার দুটোর ক্ষেত্রেই কন্টিনিউয়াসলি যারা প্রেশারের পেশেন্ট হন তাদেরকে নির্দিষ্ট সময় অন্তর কি ব্লাড প্রেশারটা মাপতে হয়। তাহলে ব্লাড প্রেশারটাকে মাপাটাও কিন্তু একটা প্রেশারগুলোকে কন্ট্রোল রাখার একটা অন্যতম কারণ, কারণ মাপলেই আপনি বুঝতে পারবেন সেই প্রেশারটা নর্মাল থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে, সেই অনুযায়ী আপনি সেটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। তাহলে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার সম্পর্কে ব্যাপারটা বিষয়ে বললাম, যে জিনিসটা কী কারণে হয়, হলে কী হয়, এবং তার সলিউশন কী হবে, এবং ওভারঅল সব কিছুর উপরে যেটা হচ্ছে কি আপনারা ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু বুঝে শুনে সেই ওষুধটাকে দেয়। সবসময় মনে রাখবেন, প্রেশারের ওষুধ যদি কোনো ব্যক্তি খায় তাহলে একবার যদি সেই প্রেশারের ওষুধ তাকে খেতে হয় তাহলে অবশ্যই কিনা তাকে আমৃত্যু সেই প্রেশারের ওষুধটা খেয়ে যেতে হবে, কারণ সেই প্রেশারের ওষুধটাই কিনা আমাদের শরীরের প্রেশারের মেজারমেন্টটাকে ধরে রাখে। অনেক ব্যক্তি এরকম মনে করেন আমি প্রেশারের ওষুধ খাচ্ছি না দিব্যি তো ভালো আছি, এটা এখন সম্পূর্ণ ভুল ধারণা। যখন ওষুধটা আপনি খান সেই ওষুধটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এফেক্ট থাকে, ওষুধ খাওয়ার পর থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টা সেই ওষুধটার কাজ কী করে, আপনার প্রেশারটাকে কন্ট্রোলে রাখে, অর্থাৎ বাড়তেও দেয় না কমতেও দেয় না, একটা জায়গায় রাখে। যে মুহূর্তে ধরুন আপনি প্রেশারের ওষুধ খাওয়াটা বন্ধ করে দিলেন, সেই মুহূর্তে কী বলুন তো, ওই প্রেশারের যে কন্ট্রোলটার ওপর কোনো কমান্ড থাকে না, কারণ আপনি তো ওষুধ খাচ্ছেন না তার উপর কোনো কমান্ড থাকছে না, তখন প্রেশারটা কী হয়, কমান্ড ছাড়া হয়ে যায়, অর্থাৎ তাকে কেউ ধরে নেই, তখন প্রেশারটাকে নিজের আপন ছন্দে কখনো বেড়ে যায় কখনো কমে যায়। সেইটাই কী হয় না, প্রেশারের ওষুধ খাওয়া যদি কেউ হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে কয়েক মাস কয়েক দিনের মধ্যেই তাদের ক্ষেত্রে কী হয় না, কোনো কারণে স্ট্রোক হয়ে যায়, কারণ অ্যাটাক হয়ে যায়। কারণ একটা জিনিস, যে একটাও মেডিসিন যে প্রেশারটাকে একটা রিডিংয়ে চালাচ্ছিল, আপনি এই ওষুধটাকে খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তার মানে ওই প্রেশারটাকে কন্ট্রোল করার মতো কোনো হাতিয়ারা শরীরের মধ্যে রইল না। তখন সেই প্রেশারটা কি নিজের মতো করে ইচ্ছা অনুযায়ী বাড়তে পারে, ইচ্ছা অনুযায়ী কমতে পারে, এবং সেই বাড়ায় এবং সেই কমার মধ্যে কোনো কী করবো প্যারামিটার থাকে না, যার ফলে স্ট্রোকের ব্যাপারটা চলে আসে। তাই যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন অবশ্যই খাবেন, একবার খাওয়া শুরু করলে কখনোই প্রেশারের ওষুধ খাওয়া শুরু করবেন না, এবং অবশ্যই ডাক্তারবাবুর মতামত অনুযায়ী প্রেশারের ওষুধের কম্পোজিশন বাড়াবা বা কমা কী হবে সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন, এটা পুরোপুরি ডাক্তারবাবু আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারবে। তাহলে দ্বিতীয় টপিকটা আমি আলোচনা করলাম। তৃতীয় টপিক যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে, হঠাৎ করে কেউ যদি অ্যালকোহল খায় তাহলে ব্রেনের ওপর কী এফেক্ট হতে পারে। আমরা দেখি বিভিন্ন সময় পুজো বা অনুষ্ঠান, যে কোনো সময়, এখন তো সারা বছরই মানুষ অ্যালকোহল খায়, ধরুন আপনি মনে করছেন আমি একটু অ্যালকোহল খাবো, তো অ্যালকোহল খেলে লং টার্ম কী এফেক্ট হয় সেটা তো আমি এর আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম, কিন্তু 1 ঘন্টার মধ্যে ব্রেনের মধ্যে অ্যালকোহল খাওয়ার ফলে কী এফেক্ট হতে পারে। ব্রেনের মধ্যে কতগুলো কেমিক্যাল জিনিস থাকে, অনেকগুলো কেমিক্যালই থাকে, তার মধ্যে কিছু মেন কেমিক্যাল থাকে, যেমন গ্লুটামেট থাকে, গাবা থাকে, আর হচ্ছে কি আপনার ডোপামিন। গ্লুটামেট, গাবা মানে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, 3টে কেমিক্যালের 3 রকম কাজ আছে। গ্লুটামেটের কাজ কি, ব্রেনকে সবসময় অ্যাক্টিভ রাখে, অর্থাৎ ব্রেন কী করবে না করবে সেই জিনিসটাকে অ্যাক্টিভ রাখে। আচ্ছা, গাবার কাজ কি, ব্রেনকে ডিপ্রেসড করে দেয়, ঠিক আছে, মানে হয়তো ধরুন কোনো কারণে আপনি ফার্স্ট্রেটেড হয়ে আছেন, ডিপ্রেসড হয়ে আছেন, তখন গাবাটা রিলিজ হয়। আর ডোপামিন কি, ডোপামিন সবসময় ব্রেনকে প্রভোগ করে, মানে কোনো কিছু ব্যাপারে ব্রেনকে ওই পর্যন্ত আকর্ষিত করেন। সাপোজ ধরুন আপনি কোনো কারণে অ্যালকোহল খেলেন, অ্যালকোহলটা লিভার এবং অন্ত্র থেকে শোষিত হয়ে আপনার ব্রেনে গেল,
ব্রেনে যাওয়ার ফলে ব্রেনটা কী হয় সেটা সম্পর্কে অল্প করে একটু বলে দিই। ব্রেনের পার্টটা, ব্রেনের বাইরের দিক থেকে পার্ট যদি দেখেন, ব্রেনের কতগুলো অংশ থাকে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক। এটা যদি আমি ব্রেনের যে ওপরের স্কালটা আছে সেটা নিয়ে আমি বললাম। আর ব্রেনের অ্যাকচুয়ালি 4টে প্রকোষ্ঠ থাকে। প্রথম 2টো প্রকোষ্ঠ কোথায় থাকে না, গুরু মস্তিষ্কের গোলার্ধে থাকে। তৃতীয় প্রকোষ্ঠটা ডায়ানসেফালানের সাথে যুক্ত থাকে এবং চতুর্থ প্রকোষ্ঠটা হচ্ছে সুষুম্না শীর্ষকে থাকে। আর ব্রেনের পেছনের দিকে থাকে হচ্ছে কি আপনার লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের 3টে পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে আর্কি সেরিব্রাম, একটা হচ্ছে পেলিও সেরিব্রাম, একটা নিও সেরিব্রাম। আর্কি সেরিব্রাম হচ্ছে লঘু মস্তিষ্কের সবচেয়ে পুরনোতম অংশ, নিও সেরিব্রাম হচ্ছে লঘু মস্তিষ্কের সবচেয়ে নবীনতম অংশ, আর পেলিও সেরিব্রাম হচ্ছে গিয়ে মাঝখানের অংশটা। তাহলে আর্কি সেরিব্রামের কাজ হচ্ছে গিয়ে কি না, ভারসাম্য নিয়ন্ত্রণ করা। আর পেলিও সেরিব্রামের কাজ হচ্ছে কি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা। নিও সেরিব্রামের কাজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা। হলো। এইবার প্রশ্ন হচ্ছে মস্তিষ্কের মধ্যে একটা জিনিস আছে যাকে বলা হিপোক্যাম্পাস, ঠিক আছে, এরও একটা কার্ড আছে। তাহলে আমি কী বললাম, মস্তিষ্কের ভাগগুলো বলে দিলাম, কোথায় কী থাকে সেটা আমি বলে দিলাম। এবার যখন অ্যালকোহলটা খেলেন, মস্তিষ্কের মধ্যে 3টে প্রধান কেমিক্যাল কী বলেছিলাম, একটা বলেছিলাম গ্লুটামেট, একটা বলেছিলাম গাবা, আর একটা বলেছিলাম হচ্ছে গিয়ে ডোপামিন। গ্লুটামেটটা কি মস্তিষ্ককে সবসময় অ্যাক্টিভ রাখে, গাবার কাজ কি মস্তিষ্ককে ডিপ্রেসড করে দেয়, আর ডোপামিনের কাজ কি মস্তিষ্ককে প্রভোগ করে কোনো বিষয়, ঠিক আছে। এবার ধরুন আপনি অ্যালকোহল খেলেন, অ্যালকোহলটা ভেতরে গেল, মাথায় রক্তে লিভার এবং ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষিত হয়ে সেটা চলে গেল, রক্তের থ্রু দিয়ে বেড়ে গেল। যাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে যে রেজাল্টটা আপনাকে ব্রেন করবে সেটা হচ্ছে গিয়ে আপনার মস্তিষ্কে সঙ্গে সঙ্গে গিয়ে ওখান থেকে গ্লুটামেট কেমিক্যাল সিক্রেশনটাকে কমিয়ে দেবে, যার ফলে ব্রেনটা অ্যাক্টিভেটেড ছিল ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেল, নিষ্ক্রিয় টাইপের হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে গিয়ে কী করবে না, গাবার সিক্রেশনটাকে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিডের সিক্রেশনটাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ মস্তিষ্কটাকে ডিপ্রেসড করবে। এবং তৃতীয় ক্ষেত্রে আপনার ডোপামিনের ক্ষরণটাকে বাড়িয়ে দেবে। ডোপামিনের ক্ষরণ যত বাড়বে আপনার ভালো লাগবে, আপনার আরও মদ খেতে ইচ্ছা করবে, আপনি আরও মদ খেলেন। খাওয়ার পরে এবার কী হবে, আমাদের ওই যে বলেছিলাম মস্তিষ্কের যে অনেকগুলো পার্ট আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বাক। ফ্রন্টাল পার্ট মানে এই পার্টটা কী করে, আমাদের যে কোনো সময় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। যে কোনো বিষয়ে আমি সিদ্ধান্ত নেবো কি নেবো না সেইটা নিতে সহায়তা করে ফ্রন্টাল পার্টটা। এবার ধরুন আপনি আলোচ্য মদ খেয়ে আপনি গাড়ি চালাতে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি এত মদ খেয়েছেন যে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না তো আপনাকে ফ্রন্টাল পার্টটা, যে আপনি ব্রেকটা চিপবেন কি চিপবেন না। এবার তাতে কী হলো, যদি সিদ্ধান্ত নিতে পারলেন আপনি অ্যাক্সিডেন্ট করলেন। পরবর্তী ক্ষেত্রে কী হবে, এটা একটা বিপদ হলো, তাহলে বুঝতেই পারছেন মদ খেলে কী হয়। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বা অন্য কোনো বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে চেয়েছেন, সিদ্ধান্তটা নিতে দিচ্ছে না আপনাকে, কারণ আপনার ফ্রন্টাল পার্টটা ডিস্টার্ব হয়ে গেছে। এইবার কী হলো, পরবর্তী ক্ষেত্রে ব্রেনের মধ্যে একটা জিনিস থাকে, আমি কী বললাম, হিপোক্যাম্পাসের কাজ কী হচ্ছে, সাময়িক শর্ট টার্ম ক্ষেত্রে মেমোরি লুজ করে দেয়, অর্থাৎ আপনি ভুলে গেলেন কিছু। অ্যাজ এ এক্সাম্পল দিয়ে বলছি, আপনি প্রচুর পরিমাণে মদ খেয়েছেন, আপনার ওয়াইফ ধরুন পাশে দাঁড়িয়ে আছে, আপনি সেই সময় আপনার এক্স গার্লফ্রেন্ডকে ফোন করে তার সাথে কথা বলছেন, তার সাথে ভালোবাসা বিনিময় করছেন, আপনার এইটুকু স্মরণ নেই যে পাশে আপনার ওয়াইফ দাঁড়িয়ে আছে, কারণ হিপোক্যাম্পাস আপনাকে মনে করতে দিচ্ছে না যে আপনার বিয়ে হয়ে গেছে বা আপনার বর্তমানে একটা ওয়াইফ আছে, কিন্তু আপনি সেই মুহূর্তে আপনার এক্সের সাথে কথা বলছেন। এবার বলুন, যখন আপনার নেশাটা কাটবে তখন আপনি কী পরিস্থিতির সম্মুখীন হবে, তাহলে মদ খেলে কী হয় বুঝতে পারছেন। অ্যান্ড ফাইনালি আপনার পেছনে কী আছে, মস্তিষ্কের পেছনের অংশটায় কী বললাম, লঘু মস্তিষ্কের কাজ কী হচ্ছে, অ্যালকোহলটা আরও খাচ্ছেন। এবার লঘু মস্তিষ্ক কী করবে, লঘু মস্তিষ্ক বডি ব্যালেন্স নির্ণয় করে, তারপরে আপনার পাটা টলতে শুরু করে দিয়েছে, আপনি ব্যালেন্স পাচ্ছেন না, আপনি হাত ধরে এগোচ্ছেন বা কিছু করছেন, ইন দ্য মিন টাইমে আপনার কথাটাও জড়িয়ে যাচ্ছে, কেন লঘু মস্তিষ্ক স্পিচিং এই ব্যাপারটাকে মানে ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন নিয়ে উচ্চারণ করতে বা কথা জড়ানো না করতে সহায়তা করেন, কিন্তু ওইটা ডিস্টার্ব হয়ে গেলে কী হবে, বডি ব্যালেন্সটা হারিয়ে যাবে বা আপনার কথা জড়িয়ে যাবে, আপনি হয় প্রচুর পরিমাণে ভুলভাল বকতে শুরু করে দেবেন। মেমোরির ক্ষেত্রে যেটা বললাম যে হিপোক্যাম্পাস যেটা করবে, আপনি হয়তো ভুলভাল বকতে শুরু করে দেবেন, অনেকে দেবেন মদ খাওয়ার পর চুপচাপ বসে থাকে, কারণ তার কিছু বলার নেই, স্পিচিং থেরাপিটা নষ্ট হয়ে যায়, কথা জড়িয়ে দেয়। তাহলে একটা মদ 1 ঘন্টার মধ্যে শরীরে গেলে ব্রেনের মধ্যে কী কী এফেক্ট করে এবং তার জন্য রেজাল্টটা কী হয়। প্রথম কথা হচ্ছে সে গ্লুটামেটকে ইনঅ্যাক্টিভ করে দেবে, গ্লুটামেট ক্ষরণকে কমিয়ে দেবে, আপনার মস্তিষ্ক ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে, গাবাটাকে বাড়িয়ে দেবে, মস্তিষ্কটা ডিপ্রেসড হয়ে যাবে, ডোপামিনকে আপনার সিক্রেশন বাড়িয়ে দেবে, আপনি প্রভোক্ট হয়ে যাবেন। তার পরবর্তী ক্ষেত্রে ফ্রন্টাল এরিয়া ডিস্টার্ব হওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন বা অন্য কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন। দুই হচ্ছে আপনার হিপোক্যাম্পাসকে এফেক্ট করার পরে আপনার মেমোরি শর্ট টার্ম লস হয়ে যাবে, এই জন্য আপনার অনেক কিছু মনেও থাকবে না, আপনি অনেক কিছু কথা বলবেন যেটা বলা উচিত নয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে বললাম যে ওয়াইফের সাথে আপনি এক্সের সাথে ফোনে হয়তো কথা বলছেন, আপনার স্মরণে নিয়ে আপনার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে, আবার অনেক সময় যে কথাগুলো বলার নয় আপনি সে কথাগুলো হয়তো বলে দিলেন, যেটা হয়তো আপনি আপনার ওয়াইফকে লুকিয়েছেন। পরবর্তী
ক্ষেত্রে যখন আপনার সেন্স ফিরলো তখন আপনি বুঝতে পারলেন এটা আমার ভুল হয়ে গেছে। আপনি কী পরিস্থিতির মধ্যে পড়বেন। এবং থার্ড এবং ফাইনালি সে কী করবে না, আপনার লঘু মস্তিষ্ককে ডিস্টার্ব করে দেবে। ডিস্টার্ব করে দেওয়ার ফলে আপনার কথা জড়িয়ে যাবে, আপনি হাঁটাচলা করতে পারবেন না, ব্যালেন্স হারিয়ে ফেলবেন, হয়তো আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথাও পড়ে গেলেন, আপনার কোনো শারীরিক হানি ঘটলো। তাই দয়া করে বন্ধুরা যতটা পারবেন অ্যালকোহল থেকে আপনারা দূরে থাকবেন, কারণ অ্যালকোহলের গুড কিছু নেই, সবই ব্যাড। আমি বলে দিয়েছিলাম অ্যালকোহল কাউকে ক্ষমা করে না, সে যতটা শেষ কোনা পর্যন্ত আপনাকে জ্বালিয়েই যাবে। তাই সুতরাং যতটা পারবেন আপনারা চেষ্টা করুন আস্তে 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 অ্যালকোহল থেকে ছেড়ে দেওয়া, হট করে না, আস্তে আস্তে থেকে অ্যালকোহল থেকে ছেড়ে দেয়। এবং ফাইনালি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, অনেকেই বলে না অ্যাসলিপনেস মানে নিদ্রাহীনতা, অনেকেই বলে না যে আমার রাত্রে ঘুম হচ্ছে না, ঘুম হয়নি, সারাদিন কেমন খিচখিচ হয়ে রয়েছে, ইরিটেট হয়ে রয়েছে। ঘুমটা না আসার কারণ কি? সাধারণত ঘুম জিনিসটা কি? ঘুম জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের মাথার মধ্যে একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি থেকে কী হয়, একটা হরমোন সিক্রেশন হয় যার নাম হচ্ছে মেলাটোনিন। সব কিছুই হচ্ছে মেলাটোনিনের খেলা। মেলাটোনিন কী করে না, আমাদের সারা 24 ঘন্টার মধ্যে আমাদের শরীরের মধ্যে ঘুম আর জাগরণ কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে। ঘুম আর জাগরণ কেন্দ্র, যেটাকে সার্কোডিয়ান সিস্টেম বলা হয়, আমাদের শরীরের মধ্যে একটা ঘড়ি আছে যেটাকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। তাহলে ঘুম আর জাগরণ কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে কে না, মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত একটা হরমোন, দ্যাট ইজ মেলাটোনিন। ঠিক আছে, এবার মেলাটোনিন সিক্রেশনের ওপরে নির্ভর করে একটা মানুষ কখন ঘুমাবে কি ঘুমাবে না। এবার ধরুন মেলাটোনিনের কাজ করার ক্ষেত্রে প্রধান কন্ডিশান কি না, মেলাটোনিনটা কাজ করে অন্ধকারের সাপেক্ষে, মানে আলোর বিপক্ষে। ঠিক আছে, তাহলে ভালো করে মনে করুন কী বললাম, মেলাটোনিনটা কাজ করে কি অন্ধকারের সাপেক্ষে আলোর বিপক্ষে। এবার মনে করুন তো সাধারণত ম্যাক্সিমাম ব্যক্তি রাত্রি যখন ঘুমোতে যায় 100-র মধ্যে 99.55% লোক আছে যারা কিনা আলো নিভিয়ে ঘুমায়। কিছু কিছু বাড়িতে ধরুন কারোর অসুস্থ বাবা মা রয়েছেন বা পেশেন্ট রয়েছেন, সেক্ষেত্রে জিরো ল্যাম্পটা জ্বালানো থাকে, বা অনেকে টয়লেট যারা রয়েছেন জিরো ল্যাম্পটা জ্বালিয়ে রাখে। কিন্তু 99.5% লোক কী করে কিনা বাড়িতেও আলো নিভিয়ে ঘুমায়। তাহলে মেলাটোনিন কাজ কী করে? মেলাটোনিন কাজ করে হচ্ছে গিয়ে অন্ধকারের সাপেক্ষে, অর্থাৎ ঘুমোতে গেলে চোখের মধ্যে যাতে কোনো আলো না পড়ে তখন, বা অন্ধকার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হলে, ঘরটা যখন অন্ধকার হয়ে থাকে তখন হাইপোথ্যালামাস মেলাটোনিনকে বলে তুমি মেলাটোনিন খনন করো, পিনিয়াল গ্রন্থিকে বলে তুমি মেলাটোনিন হরমোন সিক্রেশন করো। মেলাটোনিন হরমোন সিক্রেশনের ফলে সে মানুষের শরীরে ঘুমের প্রস্তুতি নিতে শুরু করে, অর্থাৎ মানুষের যে ক্লান্তি থাকে যার ফলে মানুষ বিছনায় আসে, ঘুমের প্রস্তুতিটা নিতে শুরু করে। এবং ঘুম এবং জাগরণ কেন্দ্রের মাঝখানে যে ব্যালেন্সটা আছে সেটা মেলাটোনিন হরমোন কী বলে নিয়ন্ত্রণ করে বা চালায়। এবার কী হচ্ছে, মেলাটোনিনের প্রধান কাজ হচ্ছে ঘুমকে আনা আর মানুষকে জাগতে না দেওয়া, মানে ঘুমোতে সহায়তা করে, ঘুমকে হেল্প করা। আলোর বিপক্ষে অর্থাৎ অন্ধকারের সাপেক্ষে মেলাটোনিন এই কাজটা করে। এবার ধরুন একটা লোক বলছে আমার রাত্রিরে ঘুম হয়নি, বা কোনো কারণে দিনের বেলা থেকে ঘুম পাই, তার মানে দিনের বেলা আমরা ঘুমিয়ে পড়ি কেন না, দিনের বেলাটা আমরা আলোর এনভায়রনমেন্টে থাকি। হাইপোথ্যালামাস তখন মেলাটোনিনকে বলছে বাইরে আলো আছে, তুমি এখন বেরিও না। এইবার চলে আসি, দেখুন আমরা যখন রাত্রিবেলা, এখনকার দিনের যা লাইফস্টাইল হয়েছে তাতে ম্যাক্সিমাম লোকই রাত্রিবেলার দিকে কি কন্টিনিউয়াস মোবাইল স্ক্রোল করে যাচ্ছে ফেসের সামনে নিয়ে। তারপরে কি হচ্ছে, আপনার যেটা অ্যাকচুয়ালি ঘুমের সময়, সেই সময়টায় আপনি কী করছেন, মুখের সামনে মোবাইল নিয়ে স্ক্রোল করে যাচ্ছে। তার মানে মোবাইলের যে আলোটা সেটা আপনার চোখে, মাথায়, মানে কপালে, ফোরহেডে পড়ছে। তাতে কী হচ্ছে না, হাইপোথ্যালামাস বিকাম কনফিউজড। হাইপোথ্যালামাস কী হচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে এখন দিন না রাত। তা হাইপোথ্যালামাস যেহেতু কনফিউজড হয়ে যাচ্ছে, হাইপোথ্যালামাস তো পিনিয়াল গ্রন্থিকে কমান্ড দিতে পারছে না যে তুমি বেরো, পিনিয়াল গ্রন্থিকে কমান্ড দিতে পারছে না যে তুমি মেলাটোনিনকে সিক্রেশন করতে পারছে না। তো অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, আপনার ঘুম আসছে না। এবং যত রাত পর্যন্ত আপনি মোবাইলটা স্ক্রিনের সামনে নিয়ে স্ক্রোল করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত হাইপোথ্যালামাস কী হয়ে থাকবে না, কনফিউজড হয়ে থাকবে যে ইজ ইট ডে অর নাইট। যে মুহূর্তে আপনি দেখবেন মোবাইলটা স্টপ করে চোখটা বন্ধ করলেন, কিছুক্ষণ পরে আপনার ঘুমটা চলে এলো। তার মানে কি, যখনই অন্ধকার প্রতি সাপোর্টটা পেলো হাইপোথ্যালামাস, সঙ্গে সঙ্গে ও পিনিয়াল গ্রন্থিকে সিগন্যাল দিয়ে দিল যে তুমি মেলাটোনিন সিক্রেশন করো, ঘুমানোর ব্যাপার রয়েছে। তাই রাতের পর রাত জেগে বন্ধুরা মোবাইল স্ক্রোল করলে হাইপোথ্যালামাস তো কনফিউজ হয়েই যাবে, এবং আপনার শরীর থেকে মেলাটোনিন, পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিনও বেরোবে না, আপনার ঘুমও আসবে না। অ্যাজ এ রেজাল্ট কী হবে
যে আপনার সারাদিনের যে ঘুমের ব্যালেন্স সিস্টেমটা রয়েছে, মানে মিনিমাম 6 ঘন্টা ম্যাক্সিমাম 8 ঘন্টা যে ঘুমের ব্যাপারটা থাকে সেটা বিঘ্নিত হবে, এবং যার ফলে কী হবে, আপনার শরীরের প্রত্যেকটা অর্গানেরই সারাদিন ধরে কাজ করছে, সে রাত্রিবেলা তারাও তো রেস্ট চায়, তারা রেস্ট পাবে না, বিশেষ করে ব্রেন রেস্ট পাবে না। অ্যাজ এ রেজাল্ট সারাদিনই আপনি কী হবে, চোখ মাথা ভার হয়ে থাকবে, আপনার চোখ টোক জ্বালা করবে, কারণ তার প্রয়োজনীয় রেস্টটা সেই অর্গানটা পায়নি, দিয়ে মেজাজটা খিটখিট হয়ে থাকবে, এবং আপনার দিনের বেলা ঘুম পাবে। তাহলে বন্ধুরা, যতটুকু ধরনের মোবাইল স্ক্রোল করার আপনারা করুন, কিন্তু ঘুমের জন্য একটা পার্টিকুলার টাইম নিন। ঘুমটা যদি ঠিকঠাক হয়, একটা ব্যক্তির তার জীবন থেকে অনেক কিছু অসুস্থতাই চলে যায়, বা অনেক প্রতিরোধ ক্ষমতা তার শরীরে গড়ে ওঠে। এখনকার দিনের যা লাইফস্টাইল এবং যা স্ট্রেস মানুষের শরীর থেকে এমনি চিন্তায় বা অন্য কারণে ঘুম উঠে গেছে, এবং সেটা তো আর হাইপোথ্যালামাস বুঝবে না, বা সেটা তো আর আমাদের শরীরের আমাদের মাথার মধ্যে থাকা পিনিয়াল গ্রন্থি বুঝবে না। এবার সে বুঝছে যে আমি কোনো অন্ধকার দেখতে পাচ্ছি না, তাই জন্য আমি সিক্রেশন হচ্ছে না, তাই জন্য আপনি ঘুমাতেও পারছেন না। তাহলে ঘুম আর জাগার যে সার্কোডিয়ান সিস্টেমটা আছে, ব্যালেন্সটা আছে, সেইটাকে কন্ট্রোল করে হচ্ছে গিয়ে আপনার মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে বেরিয়ে আসা মেলাটোনিন হরমোন। ঠিক আছে, যদি আপনার জাগরণ এবং ঘুম এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, যার ফলে যেটা কম হবে, আপনার জাগরণ বেশি হচ্ছে কিন্তু আপনার ঘুম কম হচ্ছে, তার ফলে কী হবে, আপনার শরীরের উপর তার উপর এফেক্ট করবে, বিশেষ করে ব্রেন এফেক্ট করবে, শরীরের অন্যান্য জায়গায়ও এফেক্ট পড়ে, অন্যান্য অর্গানের উপরও এফেক্ট পড়ে, চোখের ওপরও তো সবচেয়ে বেশি পড়ে। তাই বন্ধুরা, যতটা প্রয়োজন আপনারা মোবাইল স্ক্রোলটাকে নিজের মতো করে একটু আপডেট করে নিন, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার ঘুমটাকে কমপ্লিট করুন। আশা করি এরপর থেকে আর এই ব্যাপারটা হবে না যে আমার ঘুম আসছে না। ঘুম না আসার কারণটা আমি আপনাদেরকে মোটামুটি মনে হয় বুঝতে পেরেছি। তো ওই ছিল বন্ধুরা আজকের আমার ভিডিও, আমার টপিকগুলো ছোটো ছোটো করে আপনাদেরকে বললাম। ডাউন সিনড্রোম টপিকটা ছাড়া বাদবাকি টপিকগুলো মোটামুটি সবার সাথে এখন তো রোজই হচ্ছে। লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার ব্যাপারটাও হচ্ছে, ড্রিঙ্ক তো মানুষ করেই যাচ্ছে, এবং তার জন্য 1 ঘন্টার মধ্যে তার ব্রেনের মধ্যে কী কী এফেক্ট হচ্ছে সেটাও বলে দিলাম। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ মানুষের ঘুম না আসার কারণ। তাহলে এই 3টে ইস্যু, এই 3টে সমস্যা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের সাথেই হচ্ছে। 8 থেকে 80-র মধ্যে বিভিন্ন বয়সের মানুষের সাথে বিভিন্ন রকম হচ্ছে। ঘুম না আসার এফেক্টটা সবচেয়ে বেশি পড়ছে কি ইয়াংস্টারদের ওপরে, যারা মোবাইল স্ক্রোল বেশি করে। অ্যালকোহল খেয়ে সাডেনলি ব্রেনের ওপর এফেক্টটা তো 8 থেকে 80 সবার মধ্যেই হচ্ছে, কারণ অ্যালকোহলটা সবাই খায়। এবং ব্লাড প্রেশারটা সাধারণত এখন তো মাঝবয়সী এবং বয়স্ক মানুষরা এই জিনিসটাকে নিয়ে ডিল করছে। তা সুতরাং আশা করি 4টে টপিকই আপনাদের ভালো লেগেছে, এবং 4টে টপিকই যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্য। তাই 4টে টপিকই আমি ছোটো ছোটো করে আপনাদের কাছে রাখলাম, এবং যতটা পেরেছি সহজভাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, যাতে 8 থেকে 80 সবাই বুঝতে পারেন। যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তারা যারা হাই সেকেন্ডারি স্টুডেন্ট আছে, তাদের সিলেবাসের ক্ষেত্রেও পরীক্ষার ক্ষেত্রেও এই টপিকগুলো আশা করি খুব গ্রহণযোগ্য, মানে কাজে লাগবে এবং পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। তো যদি টপিকগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, এবং যদি মনে করেন এগুলো আপনাদের প্রতিদিনের লাইফের সাথে যুক্ত, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও কিছু গ্রহণযোগ্য ভালো ভিডিও বা কোনো টপিক বা ভিডিও আনার আমি চেষ্টা করব, যেটা আপনাদের প্রতিদিন কাজের সাথে যুক্ত থাকে। প্রতিদিন লাইভ লিড করতে গেলে আপনারা ফেস করেন। তো যে ছোটো ছোটো টপিকগুলো আজকে আমি আলোচনা করলাম, আপনাদের আশা করি প্রত্যেকের সাথেই প্রতি মুহূর্তে কিছু না কিছু টপিক আপনাদের অ্যাড হচ্ছে। তাই বন্ধুদের সবাইকেই বলবো, যতটা পারবেন অ্যালকোহল কম খান, রাত্রে মোবাইল স্ক্রোল কম করুন, এবং ব্লাড প্রেশারের যে টপিকটা নিয়ে বলবো সেক্ষেত্রে বলবো হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে নুন কম খান, এবং লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলবো যে আপনারা খাওয়া দাওয়াটা ঠিকঠাক করুন। খাদ্য তালিকায় এমন কিছু রাখবেন না যেটা প্রেশারকে হাই করে বা লো করে। সবার উপরে যেটা বলবো, লাইফস্টাইল এবং স্ট্রেস, এই জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করুন, কারণ এইটা যত আপনি ব্যালেন্স করতে পারবেন, তত আপনি অনেক কিছু রোগ থেকে ওভারকাম করতে পারবেন। তা আশা করি বন্ধুরা আজকে আপনাদের সমস্ত টপিকগুলো ভালো লেগেছে। আবার আগামী দিনে কোনো নতুন বিষয়, নতুন টপিক নিয়ে আসবো। আজকে এই টপিকগুলো আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।